আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রায়েরবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে তোমরা দীর্ঘদিন আনুষ্ঠানিক ক্লাসের বাইরে। প্রাতিষ্ঠানিক ক্লাস না থাকলেও আমরা এপ্রিল মাস থেকেই আমাদের অনলাইন কার্যক্রমের মাধ্যমে ফেসবুক গ্রুপে আমরা রায়েরবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাসগুলো চালু করছি। এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে রসায়ন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের পাঠ হলো রসায়ন তৃতীয় অধ্যায়। আমাদের আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে নিচ্ছি। মৌলের ইংরেজি নাম থেকে তার প্রতীক সম্বন্ধে তোমরা জানতে পারবে। পরমাণুর স্থায়ী কণিকাগুলোর কি কি বৈশিষ্ট্য আছে এগুলো তোমরা বর্ণনা করতে পারবে। মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবে এবং পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা হিসাব করতে পারবে। এবার আমরা শুরু করি প্রতীক দিয়ে। আমরা জানি প্রতীক শব্দের অর্থ হলো যে কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ। এক্ষেত্রে মৌলের প্রতীক বলতে আমরা বুঝবো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত প্রকাশ। তাহলে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত প্রকাশে কি বলবো? ওই মৌলের প্রতীক বলবো। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন লিখতে শুরুতে এন লাগে। নাইট্রোজেন মৌলের প্রতীক এন, ক্যাপিটাল এন। মৌলের প্রতীক যেভাবে লেখা হয় তার কিছু নিয়ম আছে। আমরা এই মুহূর্তে মৌলের প্রতীক লেখার নিয়মগুলো দেখব। সাধারণত ইংরেজি নামের সংক্ষিপ্ত প্রকাশ করতে গিয়ে প্রথম অক্ষরটাকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আমি আবারও বলি, সাধারণত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে মৌলের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। যেমন অক্সিজেন ও, আমরা জাস্ট একটু আগে দেখছিলাম নাইট্রোজেনের প্রতীক এন। যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলের নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে দুটি অক্ষর ব্যবহার করা হবে। তবে দুটি অক্ষরের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল করতে হবে উচ্চারণে যে অক্ষরটার উপর জোর করে, চাপ করে ওই অক্ষরটাকে আমরা ব্যবহার করব। যেমন কার্বন সি দ্বারা প্রকাশ করি। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের প্রথম অক্ষর সি, তাহলে সির সাথে আরেকটা অক্ষর আসবে কে, সি এ, ক্যালসিয়াম সি এ। ক্যাডমিয়াম, ক্যাড, ক্যাড ডি, সির সাথে কি যুক্ত হবে? ডি। এরপর আমরা দেখি ক্লোরিন, ক্লো, ক্লো এল, সির সাথে তাহলে কি যোগ করবো আমরা? এল। তাহলে আমরা বলতে পারি কার্বনের প্রতীক সি, ক্যালসিয়াম সি এ, ক্যাডমিয়াম সি ডি, ক্লোরিন সিএল। কোন মৌলের পরমাণুর প্রতীক মৌলের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়। ল্যাটিন নাম থেকে, আমি আবারও বলছি, কিছু কিছু মৌল আছে যাদের প্রতীকটা আমরা ল্যাটিন নাম থেকে নিয়ে থাকি। তো এখানে আমরা প্রথমে যেটা বলবো, যেমন পটাশিয়াম লিখতে গেলে কে পি আসে, কিন্তু পটাশিয়াম নামটা আসছে ল্যাটিন নাম কেলিয়াম থেকে, তাহলে পটাশিয়াম প্রতীক হবে কে। এছাড়া যেমন সোডিয়াম, সোডিয়াম ইংলিশে লিখতে গেলে এস আসলেও আমরা মূলত সোডিয়াম প্রতীকটা নিচ্ছি ল্যাটিন নাম নেট্রিয়াম থেকে, নেট্রিয়াম এন এ। আমরা আগেই দেখছি নাইট্রোজেনের প্রতীক এন, প্রথম অক্ষর ব্যবহার করছি ইংলিশ। আর নেট্রিয়ামের ক্ষেত্রে প্রথম অক্ষরের সাথে আরেকটা অক্ষর যোগ হবে নে, এন এ। তাহলে আমরা দেখলাম যে দুটি ল্যাটিন নামের মৌল দেখলাম যাদের প্রতীক হলো পটাশিয়াম কে, সোডিয়াম এন এ। এখন তোমাদেরকে বাসায় কাজ করার জন্য একটি কাজ দিলাম, নিচে ঘরটা পূরণ করতে হবে। তো খেয়াল রাখতে হবে এখানে আমরা তিন ক্যাটাগরির মৌলের নাম দিচ্ছি। প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক দিয়ে ইংরেজি নাম এবং প্রতীক। যেমন অ্যালুমিনিয়াম, এর প্রতীক হবে এ এল, এ এল। এরপর হলো আর্গন, আর্গন এ আর। ক্যালসিয়াম সি এ,
প্রথম এবং তৃতীয় বর্ণের প্রতীক ব্যবহার করে আমরা ইংরেজি মৌলের নামের প্রতীক নিব, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম Mg, ক্যাডমিয়াম Cd, ম্যাঙ্গানিজ Mn, Mn। ল্যাটিন নাম বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে আমরা আবারও খেয়াল করি, সোডিয়াম Na, পটাশিয়াম K, আয়রন Fe। এবার আমরা মৌলের প্রতীক নির্ধারণ করব। পরমাণুর স্থায়ী কণিকা সম্পর্কে আমরা এবার জানব। স্থায়ী কণিকা কি? আমরা জানি পরমাণু পদার্থের ক্ষুদ্রতম অংশ, মৌলের ক্ষুদ্রতম অংশ। একে বিভাজন করলে বিশেষ কিছু কণিকা পাওয়া যায়, যাদেরকে মৌলের মূল কণিকা বা স্থায়ী কণিকা বলে। এগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কি কি বলছি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যে কোনো মৌলকে বিভাজন করলেই এই তিনটা কণা পাওয়া যাবে। শুধুমাত্র কেবলমাত্র নাইট্রোজেনে নিউট্রন থাকবে না, এছাড়া যত মৌলিক পদার্থ আছে সকল মৌলকে বিভাজন করলে, বিশ্লেষণ করলে আমরা পাবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এদেরকে কি বলা হয়? মৌলের স্থায়ী কণিকা। এছাড়া আরো কিছু কণিকা আছে, যেমন পজিট্রন, নিউট্রিনো, নিউট্রিনো, যেগুলো তোমাদের নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা এখন তোমাদেরকে নিয়ে এই তিনটা কণিকা নিয়ে আলোচনা করব। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ইংরেজি স্মল ই দ্বারা, আর এটার চার্জ হলো ঋণাত্মক। চার্জ কি? ঋণাত্মক। প্রোটনকে প্রকাশ করা হয় স্মল পি দ্বারা, চার্জ ধনাত্মক। নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা, এটা হলো নিউট্রাল, চার্জহীন। এবারে আমরা জেনে নিব পরমাণুতে মৌলিক কণিকাগুলোর অবস্থান। এই যে মৌলিক কণিকাগুলো পরমাণুতে আছে, কে কোথায় থাকে সেটা আমরা আলোচনা করব। তো আমরা স্লাইড থেকে দেখে বলছি যে প্রথমেই দেখছি প্রোটন, তারপর এখন দেখলাম নিউট্রন। এই দুইটা কণিকা পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে থাকে। আমরা জানি পরমাণুর কণিকাগুলা মৌলিক পদার্থের পরমাণুগুলো অত্যাধিক ক্ষুদ্র, আর ক্ষুদ্র যে কোনো বস্তুই হলো গোলাকার আর বা বৃত্তাকার। বৃত্তাকার পদার্থের একটা কেন্দ্র থাকে, ঠিক পরমাণুর একটা কেন্দ্র বা নিউক্লিয়াস আছে। কি আছে? কেন্দ্র বা নিউক্লিয়াস। এই কেন্দ্র বা নিউক্লিয়াস থাকে নিউট্রন এবং প্রোটন। তোমরা যা স্লাইডে দেখতে পাচ্ছ, দুইটা ভিন্ন বর্ণ দিয়ে দেখানো হচ্ছে। আর এই নিউক্লিয়াসের বাইরে নীল সবুজ বলাকারে আমরা দুইটা দেখতেছি, এগুলো হলো ইলেকট্রন। স্লাইডে মাত্র যে দুইটা দেখলাম, এটা কি? ইলেকট্রন। ইলেকট্রন গুলা থাকার জন্য দেখা একটা বড় একটা বৃত্তাকার রেখা আসছে, এটাকে বলা হয় কক্ষপথ বা শেল। কক্ষপথ বা শেল। এই শেলে থাকে পরমাণুর ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি উপরের চিত্রে, স্লাইডের চিত্র থেকে, পরমাণুর কেন্দ্র আছে, কেন্দ্রে থাকবে নিউট্রন এবং প্রোটন, অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা এবং চার্জহীন কণিকা থাকবে পরমাণুর কেন্দ্রে। আর বাইরে কক্ষপথ বা শেলে যা থাকতেছে সেগুলোকে আমরা বলবো কি? ইলেকট্রন। আমরা দেখতেছি ইলেকট্রন গুলা বৃত্তাকার পথে ঘুরতেছে। কাকে কেন্দ্র করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা চতুর্দিক দিয়ে বৃত্তাকার পথে ঘুরতেছে। এবার আমরা দেখব কণিকাগুলার ভিত্তিতে কণিকা উপাদানগুলাকে ভিন্ন ভিন্ন নামে আমরা প্রকাশ করতে পারি। তো এটা ভিত্তিতে আমরা ভাগ করছি দুই ভাগে, একটা হলো পারমাণবিক সংখ্যা, একটা হলো ভর সংখ্যা। যে কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। মৌলের নিউক্লিয়াসে আমরা জানি ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণিকা থাকে। এর মধ্যে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটনের যে সংখ্যা, সেই সংখ্যা বলা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা কোন মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা পরিস্থিতি। আমরা স্লাইডে যে পরমাণুটা দেখতেছি তার নিউক্লিয়াসে তিনটা প্রোটন আছে। কয়টি প্রোটন? তিনটি। তাহলে এই মৌলের পারমাণবিক সংখ্যা 3। আর নিউক্লিয়াসে 4টা নিউট্রন আছে।
তাহলে নিউট্রন এবং প্রোটনের মোট সংখ্যা হলো 7। এই সংখ্যাটাকে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বলে। নিউক্লিয়ন সংখ্যা, আমি আবারও বলি, ভর সংখ্যার আরেকটা নাম আছে নিউক্লিয়ন সংখ্যা। এই নিউক্লিয়ন সংখ্যা হলো বা ভর সংখ্যা হলো 7, আর প্রোটন সংখ্যা হলো বা পারমাণবিক সংখ্যা হলো 3। আমরা জানি পরমাণু টোটালি চার্জহীন। আরো জানলাম প্রোটন ধনাত্মক, ইলেকট্রন ঋণাত্মক। আর ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান ও বিপরীত হওয়ার কারণে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে, ঠিক বাহিরে বৃত্তাকার শেলগুলোতে ততটি ইলেকট্রন থাকবে। স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এই মৌলের ক্ষেত্রে প্রোটন আছে 3টা, দ্যাট মিন্স পারমাণবিক সংখ্যা 3, আর তাহলে তার বাহির শেলে ইলেকট্রন হবে 3টা। আর আমরা জেনে নেই এই মৌলটার নাম কি। মৌলটার নাম হবে লিথিয়াম। মৌলটার নাম কি বলছি? লিথিয়াম। প্রতীক হবে Li, ক্যাপিটাল L স্মল i। এবার আমরা মৌলের পারমাণবিক সংখ্যা জানলাম, ভর সংখ্যা জানলাম। এই ভর সংখ্যা থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা কিভাবে হিসাব করা যায় সেই স্লাইডটা আমরা এখন দেখতেছি। যেমন অ্যালুমিনিয়াম মৌলের প্রোটন সংখ্যা 13 বা পারমাণবিক সংখ্যা 13। অ্যালুমিনিয়াম একটি মৌল যার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 13, দেওয়া আছে ভর সংখ্যা 27। তাহলে নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, 27 বিয়োগ 13, তাহলে কতটি? 14টি। তাহলে আমরা একটু খেয়াল করে নেই, এই মৌলের 3টি স্থায়ী কণিকার ক্ষেত্রে আমরা পারমাণবিক সংখ্যা থেকে পাইলাম প্রোটন সংখ্যা 13টি। তাহলে আমরা জানি প্রোটন যতটি, ইলেকট্রনও 13টি। তাহলে ইলেকট্রন 13টি। এখন বাকি রইল নিউট্রন। ভর সংখ্যা 27 a মাইনাস পারমাণবিক সংখ্যা 13 z, তাহলে আমাদের থাকলো 14টি। তাহলে আমরা হিসাব করতে পারলাম নিউট্রন আছে 14টি। তাহলে আমরা খেয়াল করে দেখি, অ্যালুমিনিয়াম একটি মৌল যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন 13 আর নিউট্রন 14টি। এদেরকে, অ্যালুমিনিয়ামকে আমি যদি সংক্ষিপ্তভাবে প্রকাশ করি, তাহলে অ্যালুমিনিয়ামের প্রতীক হলো Al। আর আমরা দেখি বাম পাশে উপরে আছে 27, এটা নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, যেটা ক্যাপিটাল A দ্বারা প্রকাশ করা হয়। আর বাম পাশে নিচে আছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 13। তাহলে আমরা আবারও খেয়াল করি যে একটা মৌলের প্রতীককে আমরা প্রকাশ করলাম Al, আর এর ভর সংখ্যা থাকবে বাম পাশে উপরে, পারমাণবিক সংখ্যা থাকবে বাম পাশে নিচে। নিম্নলিখিত সংকেত থেকে পারমাণবিক সংখ্যা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা নির্ণয় করব। তো এটা তোমাদের বাড়ির কাজ হলো, আমি তোমাদেরকে একটু সহযোগিতা করে যাচ্ছি। আমরা প্রথমে দেখতেছি একটা প্রতীক আছে Si। এই মৌলটাকে বলা হয় সিলিকন। আমি আবারও বলি, Si দ্বারা প্রকাশ করা হয় সিলিকন। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে নিচে আছে 14, বাম পাশে উপরে আছে 28। তাহলে সিলিকনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 14, একইভাবে ইলেকট্রন 14টি। ভর সংখ্যা হলো 28 বা 28। তাহলে এখানে নিউট্রন হবে ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, হবে 28 মাইনাস 14, থাকবে 14টি। তাহলে সিলিকন মৌলের ক্ষেত্রে ইলেকট্রন 14টি, প্রোটন 14টি, নিউট্রনও 14টি। তারপরে দ্বিতীয় মৌলের ক্ষেত্রে দেখি, লেখা আছে ক্যাপিটাল P, এটা প্রকাশ করা হয় ফসফরাস, যার পারমাণবিক সংখ্যা 15, ভর সংখ্যা 31। তাহলে আমরা দেখতে পেলাম ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, দ্যাট মিন্স প্রোটন 15টি, ইলেকট্রন 15টি। নিউট্রন হবে ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, 31 বিয়োগ 15, 16টি। তৃতীয় মৌল ক্যাপিটাল O দ্বারা প্রকাশ করা হয় অক্সিজেন। ক্যাপিটাল O দ্বারা প্রকাশ করা হচ্ছে অক্সিজেন মৌলটিকে, যার পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা 17। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 8 হলে ইলেকট্রনও 8টি।
তাহলে 17 হলো ভর সংখ্যা, 17 বিয়োগ 8 থাকবে 9, নিউট্রন 9টি। চতুর্থ মৌল কে আমরা জানি যে দ্বারা প্রকাশ করা হয় পটাশিয়ামকে, যার পারমাণবিক সংখ্যা 19, তাহলে প্রোটন 19টি, একইভাবে ইলেকট্রনও 19টি। ভর সংখ্যা 39, তো 39 বিয়োগ 19 এই সংখ্যা কি হবে? এই সংখ্যা হবে নিউট্রন সংখ্যা, আর নিউট্রন সংখ্যা হলো 20টি। নিউট্রন কয়টি? 20টি। তাহলে পটাশিয়াম মৌলে প্রোটন 19টি, ইলেকট্রন 19টি, নিউট্রন 20টি। পঞ্চম এবং সর্বশেষ মৌল অ্যালুমিনিয়াম, Al, অ্যালুমিনিয়াম, যার পারমাণবিক সংখ্যা 13 হবে। 13, আমাদের এই স্লাইডটিতে একটু ছোট ভুল আছে। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13, ভর সংখ্যা হবে 27। আর যদি যেটা দেওয়া আছে 26 ধরা হয়, ভর সংখ্যা 56, তাহলে এটা হবে Fe, আয়রন। Fe, আয়রন। আয়রনের ক্ষেত্রে যদি আমরা যদি আয়রন ধরি, তাহলে পারমাণবিক সংখ্যা 26, দ্যাট মিনস প্রোটন সংখ্যা 26, ইলেকট্রন 26টি, নিউট্রন হবে 56 মাইনাস 26, 30। আর যদি অ্যালুমিনিয়াম দিয়ে হিসাব করি, তাহলে এটা পারমাণবিক সংখ্যা 13, দ্যাট মিনস প্রোটন 13টি, ইলেকট্রন 13টি, ভর সংখ্যা হবে 27, তাহলে 27 বিয়োগ 13, 14টি। তাহলে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হবে 27। আমরা কনক্লুশনে বলতে পারি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, প্রোটন 13টি, ইলেকট্রন 13টি, নিউট্রন 14টি। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। তবে তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, লকডাউনে আসো, ঘরে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নিয়মিত হাত ধুতে হবে, বাবা মায়ের কথা মেনে চলতে হবে। আর আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের সর্বোত্তম প্রস্তুতি নিয়ে তোমাদের লেখাপড়ার মাধ্যমে তোমাদের জীবনকে সুন্দর সুগঠিত করবে, পরিবারের উন্নয়ন ঘটাবে। সেই সাথে রায়ারবার্গ মডেলের সুনাম সুখ্যাতি তোমাদের মাধ্যমে অটুট থাকবে। এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।